আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রণয় বর্মা তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যটা সরকারের নীতির বাইরে, তাই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। গতকালের ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম তিনি মানে ভারতবর্ষের যা নীতি এই মুহূর্তে ঘোষিত নীতি, এখনই কোনো ট্রাভেল ভিসা দেওয়া হবে না। তিনি আগ বাড়িয়ে বলেছেন ট্রাভেল ভিসা খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এবং তিনি বিভিন্ন ভিসা সেন্টারগুলোতে তিনি ঘোরাফেরা করেন, এবং তিনি এখতিয়ার বহির্ভূতভাবে কখনো জামাত, কখনো এনসিপি, কখনো বিএনপি, তাদের সঙ্গে খুব ঢলাঢলি গলাগলি এই সমস্ত করে বেড়ান, যেটা রাষ্ট্রদূতের কাজ নয়। ভারতের রাষ্ট্রদূত তার একটা মর্যাদা আছে, সেই মর্যাদাকে উনি উল্লঙ্ঘন করেছেন, এটাও তার বিরুদ্ধে অভিযোগের একটা। এখন কালকে রাত্রিবেলা উনি ফিরেছেন, আজকে সকালে হয়তো বিদেশ দপ্তরে উনি যাবেন, গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি কথা বলবেন এবং অন্যান্যদের সঙ্গে কথা বলবেন। দরকার হলে ডক্টর জয়শঙ্করের সঙ্গেও তার কথা হতে পারে। এখন তিনি হয়তো সাময়িকভাবে বাংলাদেশে ফিরবেন, কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন, কারণ তাকে তো চার্জ হ্যান্ড ওভার করতে হবে। আমাদের কাছে যতদূর খবর আছে সেটা হচ্ছে, পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন বাংলাদেশে, তার নাম হচ্ছে প্রদীপ কুমার রাওয়াত। ইনি এখন বেজিং এ আছেন, মানে চাইনিজ রাষ্ট্রদূত হিসেবে ইনি এখন বেজিং এ অবস্থান করছেন। তাকে ওখান থেকে ফিরিয়ে আনা হচ্ছে, ফিরিয়ে এনে তাকেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করা হবে। এটা একটা মোটামুটি শোনা যাচ্ছে। তার মধ্যে হয়তো 2 তারিখ বা 4 তারিখ এরকম একটা কোনো একটা সময় হয়তো এটা হবে। এখন প্রণয় বর্মা কি কি করেছেন? প্রণয় বর্মা অনেক এর আগেও বেশ কয়েকটা অবান্তর মন্তব্য করেছেন, যেটা ভারতের স্বার্থ বিঘ্নিত হয়। তিনি বলেছেন যে ভারতবর্ষ বাংলাদেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের অর্থনৈতিক এতে কি বলে সঠিক লাইনে চালানোর জন্য, রেলগাড়ি চালানোর জন্য তা ভারতের যা দরকার ভারত তাই করবে, এবং ভারত থেকে নতুন ইঞ্জিন বাংলাদেশকে দেওয়া হবে। এই সমস্ত অনেক মন্তব্য উনি সরকারি অনুমতি ছাড়া উনি বলেছেন, সব কিন্তু নোট করা ছিল, কিন্তু ওগুলো কোনো ধর্তব্যের মধ্যে ধরেননি। তাকে ভারতবর্ষের যে হাই কমিশনার, তার একটা লেভেল আছে, সেই লেভেলের নিচে ভারতবর্ষের হাই কমিশনার নামেন না। কারণ ভারতবর্ষ যে লেভেলে খেলাধুলো করে, সেই লেভেলে ভারতবর্ষের যে রাষ্ট্রদূতেরা আছে, সেই রাষ্ট্রদূতেরা কখনো ওই লেভেলের নিচে নামে না। তিনি প্রণয় বর্মাকে এখানে ডাকছে, উনি চলে যাচ্ছেন, ওখানে ইফতার পার্টি, ওখানে চলে যাচ্ছেন, যে পারছে তার ঘরে ঢুকে যাচ্ছে, যখন তখন তার সঙ্গে মিটিং করছে, যে আসছে তার সঙ্গে কথা বলছেন। এটা তো হতে পারে না। উনি আগ বাড়িয়ে যেগুলো করছেন ভারতের নীতির বিরুদ্ধে করছেন। এখন উনি সৎ জবাব যদি দিতে পারেন, মানে অনেস্ট জবাব যদি দিতে পারেন, তাহলে তিনি বাঁচলেন। আদারওয়াইজ ওই হ্যান্ড ওভার করে দিল্লি আসার পর তার স্থান হবে কোথায় জানেন? শান্তিং পোস্টিং। শান্তিং পোস্টিং কাকে বলে জানেন? সেটা হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর বা অন্য কিছু একটা বানিয়ে তাকে 5-7 বছরের জন্য ঢুকিয়ে দাও, রাষ্ট্রদূত আর হওয়া হলো না, ওই নামে ঢেঁড়া পড়ে গেল আর কি। প্রণয় বর্মার নামে ঢেঁড়া পড়ে গেল। আর যদি উনি সদুত্তর দিতে পারেন, তাহলে হয়তো কোনো একটা ছোটখাটো রাষ্ট্রে একটা রাষ্ট্রদূত করে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। এখন কোনটা হবে আমি বলতে পারবো না। তবে আজকে তারেক রহমানের সঙ্গে আমাদের এনএসএ অজিত দোভাল, তার একটা কথাবার্তা হয়েছে, এই খবরটা আপনাদের দিই। কথাবার্তা কি হয়েছে সেটা হচ্ছে যে, পরস্পর বিরোধী বক্তব্য কেন হচ্ছে,
কারণ যে 10টি পয়েন্টের ওপরে কথাবার্তা হয়েছে তার প্রথম 2টি পয়েন্ট ছিল শেখ হাসিনার ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করা, এবং 2 নম্বর পয়েন্ট ছিল তাকে রাজনৈতিক পরিসর দিতে হবে এবং সুষ্ঠু পরিবেশ দিতে হবে যেখানে তিনি রাজনীতি করতে পারেন। এবং গতকালকে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে, মানে বিএনপির যিনি নেতা মির্জা ফখরুল, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা হবে না। অথচ আপনার গতকালকে 124 জন মানে আওয়ামী লীগ কর্মী নেতা তারা মামলা থেকে মুক্ত হয়েছেন। এই 124 জনের মধ্যে কিন্তু শেখ হাসিনার নামও ছিল। এই 4-5 আগস্টে জেহাদ বলে একটি 11 বছরের বাচ্চা ছেলে, সে অন্য যেখানে গন্ডগোল হচ্ছিল সেখানে নয়, অন্য কোনো একটা জায়গায় তার পায়ে গুলি লাগে, তারপরে তার চিকিৎসা করা হয়, তারপরে সে কোথায় চলে যায়, বাড়ির লোক বলে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, সে নিরুদ্দেশ, তার বডি পাওয়া যাচ্ছে না। এখন সেই ছেলেটা তো নেই, পুলিশ দেখেছে, বা শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটি বাড়ি ফিরে এসছে, যখন বাড়ি ফিরে এসছে তখন কথা মানে রড রটে গেছে যে এই ছেলেটি তো বাড়ি ফিরে এসছে, পুলিশ এসছে, পুলিশ তদন্ত করে দেখেছে হ্যাঁ এই তো 11 বছরের জেহাদ এতদিন লুকিয়ে ছিল, কোথায় ছিল না অন্য জায়গায় কোথায় ছিল, এখন বাচ্চা ছেলে সে ভুলভাল বলছে অনেক কিছু। যাই হোক, তার যেটা বোঝা যাচ্ছে তার বাবা মা ছেলেকে লুকিয়ে, ছেলে মারা গেছে বলে কিছু টাকা পয়সা আদায় করা সরকারের কাছ থেকে ধান্দা করছিলেন, তার জন্যই ছেলেটিকে মৃত বলে, নিজের ছেলেকে মৃত দেখিয়ে দিচ্ছে পয়সার জন্য, মৃত নিজের বাচ্চাকে 11 বছরের বাচ্চাকে মৃত দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে সংস্কার, বাবা সংস্কার ভাই, বাবা। তো যাই হোক, এর সংস্কার আমাদের হিন্দুদের মধ্যে নেই ভাই। তো যাই হোক, সেই ছেলেটি ফিরে আসার পর তারপর গত দিন সাতেক আগে 164 তাতে 164 ধারায় তাতে একটা জবানবন্দি দেয় সে, যে না আমি অন্য জায়গায় গেছিলাম, সেখানে গোলাগুলি চলছিল, আমার পায়ে গুলি লেগেছিল, তার বাড়ি ফিরে এসেছিল, চিকিৎসা হয়েছে, তারপর বাবা মা দূরে পাঠিয়ে দিয়েছে, বলেছে বাড়ি আসবি না, টাকা পয়সা পাই তারপর বাড়ি আসবে। তো আমি আর থাকতে পারছিলাম না, খেয়ে থাকতে পারছিলাম না, তাই আমি বাড়ি চলে এসেছি। এবার এটা যখন আদালতে পেশ হয় তখন আদালত বেশ ক্ষুব্ধ হয়। আদালত ক্ষুব্ধ হয়ে তখন আদালত বলেন, জাজ বলেন যে এই ধরনের মামলা যত আছে এই মামলাগুলো সরকারকে মুখ পোড়াচ্ছে, এই সমস্ত মামলা কোনোটাই টেকে না এবং সব মামলা ভিত্তিহীন। এই সমস্ত যত মামলা আছে ভিত্তিহীন মামলা, যার সাক্ষ্য প্রমাণ নেই, যার আসামি নেই, যার যে মারা গেছে সে নেই, যে হত্যা মামলা করা হয়েছে তার দেহ পাওয়া যাচ্ছে না, দেহ যতক্ষণ না পাওয়া যাচ্ছে সে মারা গেছে না সে হারিয়ে গেছে নাকি কি হয়েছে কি করে বোঝা যাবে? সেটাই তো হয়, যতক্ষণ না মৃতদেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না কিন্তু আইনের চোখে যে সে মারা গিয়েছে, তার মৃতদেহ পেতে হবে, সেটাই হচ্ছে আইন। এটা আমাদের দেশে, আপনার দেশে কি আমি জানি না। মামলা জুড়ে দিল তো মামলা জুড়ে দিল, আমাদের এখানে হয় না, মামলা জুড়ে দিলেই হবে না, মৃতদেহ আগে বার করতে হবে। হ্যাঁ, তখন হয়তো কাস্টডি নিল, কিন্তু মৃতদেহ যদি খুঁজে না পায় এবং হত্যার অস্ত্র যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু সে মামলা দাঁড় করানো খুব মুশকিল আমাদের দেশে। তো আপনার দেশে কি মামলা হয় কি হয় না আমি তো বলতে পারবো না। তো এখন এইটা নিয়ে যে এখন মানে দু রকমের বক্তব্য হচ্ছে। এক হচ্ছে তারেক রহমান সরকারের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন, উনি বলছেন আমাকে 1-2 মাস টাইম দিন, 2-3 মাস টাইম দিন। আবার অন্য পক্ষে তারই দলের একজন বর্ষিয়ার নেতা তিনি বলছেন যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে না, নিষিদ্ধ দল থাকবে, নিষিদ্ধ দলের বাইরে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না।
নিষিদ্ধ দলকে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না। এই যে একই দলের দুরকম নীতি, প্রধানমন্ত্রী একজন একরকম বলছেন, তার দলের একজন শীর্ষ নেতা তিনি একরকম বলছেন, কোনটা ঠিক ভারত ঠিক করে নেবে? কোনটা ঠিক বলুন, ভারত ঠিক করে নেবে, আপনারাই বলে দিন। এটা অজিত দোভালের সঙ্গে একটা ফোন আলাপ হয়েছে এবং অজিত দোভাল আচ্ছা করে ডোজ দিয়েছেন। তাতে এবার দেখা যাক যে এবার কি হয়। মির্জা ফখরুল ঢোক গেলেন কি ওগ্রান, মানে বমি করেন না গিলে ফেলবেন, কোনটা? আর মির্জা ফখরুল তিনি কিন্তু নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা সম্পর্কে গুণগান গিয়ে বেরিয়েছিলেন, যে শেখ হাসিনা দেশের উন্নতি করে গেছিলেন, অমুক করে গেছিলেন, আমরা এলে পরে শেখ হাসিনাকে আমরা আবার দেশে ফিরিয়ে আনবো, আমরা আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো, আওয়ামী লীগ আপনারা ভোট দিন আমাকে। তাহলে আওয়ামী লীগ তো ভোট তো দিল, তো আওয়ামী লীগের পশ্চাৎ দেশে আচ্ছা করে মাস্টে ঠেলে দিলেন। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের নেতা। এদিকে যত আপনার মামলা যারা নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, শেখ হাসিনা বলে দিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরতে, এবং ভারত সরকারকে বলে দেওয়া হয়েছে সীমান্তে সেইভাবে ব্যবস্থা করে রাখতে। সীমান্ত পেরিয়ে তারা নিশ্চিন্তে যারা আসতে চান তারা ঢুকে আসবেন। এরকম 48 জন মানে নেতাকর্মী রয়েছেন যাদেরকে ফিরতে তিনি অনুরোধ করেছেন ব্যক্তিগতভাবে। তারা এখন ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করবেন, কারণ তারেক রহমান বলেছেন রাজনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, তারা রাজনীতি করুক। কিন্তু তার এই যে এক নেতা উল্টো বলে তারেক রহমানকে বকলবৎ বিপদে ফেলে দিল। প্রধানমন্ত্রীর বিপক্ষে গিয়ে এক ধরনের মতামত প্রকাশ করা, এটা কিন্তু মানে সমন্বয়ের অভাব, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমন্বয় নেই বিএনপিতে, সমন্বয়টা নেই। সমন্বয় নামটা উঠে গেছে, যে যার মতো খেলছে, তারেক রহমানকে অতটা পাত্তাও দিচ্ছে না বিএনপির সাধারণ নেতার কর্মীরা। তো যাই হোক, প্রণয় বার্মা যে ফিরে এসছে দিল্লিতে, সেটা আবার কনফার্ম করলাম আপনাদের। পরবর্তী রাষ্ট্রদূত কে হচ্ছেন সেটাও আপনাদের একটা আন্দাজ দিলাম। এখন দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে কি হবে না হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে ঈদ উপলক্ষে আমার এ বাংলা ও বাংলার যত মুসলিম ভাই বোন আছে এবং যত গুরুজন আছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, এবং বয়স্ক যারা আছেন তাদের আমার সশ্রদ্ধ প্রণাম। দেখুন, এই ঈদটা আপনারা সবাই ভালোভাবে কাটান। গত ঈদ হয়তো আপনারা অনেকে একসঙ্গে কাটাতে পারেননি পরিবারের সঙ্গে, এবছর কিছু লোক হয়তো কাটাতে পারছেন। সামনের বছর আশা করব আপনারা পুরো পরিবার নিয়ে একসঙ্গে আগের মতোই ঈদ পালন করতে পারবেন, এই আশা আমি রেখে আমি খবরে ফিরছি। আমি কদিন ধরেই আপনাদেরকে বলছিলাম, বিশেষ করে পরশুদিনও বলেছিলাম, যে আমাদের মালিক ডোনাল্ড ট্রাম্প তিনি এবার পাত্তারি গোটাবেন, কেটে পড়বেন। সোজা কথা হচ্ছে কেটে পড়বেন, চাপ আর নিতে পারছেন না। আমি 19 তারিখে একটা খবর করেছিলাম আপনাদের, একটু দেখাই। সেটা হচ্ছে ইরান নিয়ে ঘরে বাইরে চাপে ট্রাম্প, গলায় হতাশার সুর। আপনারা অনেকেই দেখেছেন এবং কমেন্ট করেছেন। 19 তারিখে আমি করেছিলাম, আজকে হচ্ছে 21 তারিখ সম্ভবত। আজকে ঈদ 21 তারিখে, আজকে 21 তারিখ। তো আজকে ট্রাম্পের একটা কপি বেরিয়েছে। ট্রাম্প কি বলছে? ট্রাম্প বলছে ইরানে অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি। 5 লক্ষ পূরণের কথা জানালেন ট্রাম্প, হরমুজ ব্যবহারকারী দেশগুলিকে বার্তা। দেখুন, দম শেষ মালিকের দম শেষ। মালিক কি বলছে?
প্রায় 3 সপ্তাহ পরে ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে 5টি লক্ষ্য আমেরিকা এই অভিযানে শুরু করেছিল তা পূরণ হয়ে এসেছে। সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মার্কিন ফৌজ। তবে হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোকে বার্তা দিয়েছেন তিনি। শনিবার ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, পশ্চিম এশিয়ায় আমাদের অসাধারণ সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি, কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। লক্ষ্য পূরণটা ভাবুন। আচ্ছা, এর মধ্যে আমেরিকার অভিযানের 5টি উদ্দেশ্য ব্যাখ্যা করেন ট্রাম্প। জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নির্মূল করা, প্রতিরক্ষা শিল্পের ভিতকে আঘাত এবং ধ্বংস করা, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী সেই সংক্রান্ত অস্ত্রশস্ত্র ধ্বংস করা, যারা যাতে পারমাণবিক কার্যকলাপের ধারে কাছে ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা, এবং পশ্চিম এশিয়ার বন্ধু দেশগুলিকে রক্ষা করা এই মার্কিন সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল। বন্ধু হিসেবে তিনি ইসরায়েল, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আমির শাহীর নাম করেছেন। এই অবস্থা দেশগুলোর কি অবস্থা করেছেন সেটা আমি পরে আসছি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর থেকে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছিল তেহরান। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। ট্রাম্প জানিয়েছেন, এই জলপথ যে সমস্ত দেশ ব্যবহার করে তাদেরই একে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। আমেরিকা এই প্রণালী ব্যবহার করে না, তারা জলপথ রক্ষায় অন্য দেশগুলিকে সাহায্য করতে পারে মাত্র, যদিও ইরানের হুমকি সম্পূর্ণ নির্মূল করে দিলে আর হরমুজ পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে মনে করেন ট্রাম্প। তার মানে তিনি লক্ষ্য পূরণের কথা বলে তিনি কেটে পড়লেন, সোজা কথায় কেটে পড়লেন। লক্ষ্য পূরণ কি হয়েছে? না রেজিম চেঞ্জ হয়েছে, না মিসাইল তৈরি এটা বন্ধ হয়েছে, না ইউরেনিয়াম আপনার কি বলে ওটাকে যেটা বলে এনরিচমেন্ট বন্ধ করা গিয়েছে, না নিউক্লিয়ার গুলোকে ধ্বংস করা গিয়েছে। আপনি শুধু বোমা মেরেছেন, বিমান নিয়ে গিয়ে বোমা মেরেছেন, বোমা মেরে ইরানটাকে ধ্বংস করেছেন। আর যেটা করেছেন সেটা ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলোকে আপনি একেবারে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আপনার যে সুরক্ষার ছাতা, যেটা এই ঢপের চপটা এতদিন ধরে আপনি বেঁচে এসেছিলেন না, সেটার বেলুন ফেসে গিয়েছে। এখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার ওই যে এডি সিস্টেম যেটা বেঁচে আপনি খেতেন, আর F-35 যেটা নিয়ে এত মাস্তানি করতেন, সেগুলো দুটোই কিন্তু আপনার 12টা বেজে গেছে। F-35 চারটে আপনার নষ্ট হয়েছে। আচ্ছা, তারপরে আপনার ওই এয়ার টু এয়ার আপনার ফুয়েল ট্রান্সফারিং যে বিমানগুলো আছে, এয়ার ফুয়েল ট্রান্সফারিং বিমান, সেগুলো দুটো ধ্বংস হয়েছে। আপনার ইজ্জতে গ্যামাক্সিন পড়ে গেছে। আপনি জানেন এরপর যদি আমি এগোই তাহলে পরে আমার বিপদ একেবারে শিওরে, কারণ আপনি হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য যে দেশগুলোকে ডাক দিয়েছিলেন না, সেই দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো কেউ এগিয়ে আসেনি এবং তাতে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি কেউ ক্ষোভ প্রকাশ করেছেন, সে ভিডিও আমি করেছিলাম। তার ক্ষোভের অন্ত ছিল না, ওই 19 তারিখের ভিডিওতেই ছিল, আপনারা একবার ঘুরিয়ে দেখে নেবেন। তো আপনি যেটা করেছেন মালিক, সেটা হচ্ছে 6টা দেশকে আপনি একবার অস্থির করে দিয়েছেন। এখন সৌদি আরব, কুয়েত সমস্ত ফাঁকা, বিমান চলাচল করছে না, ওখানে বিমান চলাচল সমস্ত বন্ধ, সব ফাঁকা হয়ে গিয়েছে। আর মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। ইসরায়েল থেকে ছবি, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত থেকে ছবি আপনার আপলোড করা সমস্ত বন্ধ হয়ে গিয়েছে, কারণ ধ্বংসের ছবি দেখানো যাবে না। এটা হচ্ছে তাদের নীতি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংসের নমুনা দেখানো যাবে না। কিন্তু 2-1টা ছবি তো লিক করে বেরিয়ে আসছে, আমরা সেই ছবি পাচ্ছি, কিন্তু ইউটিউবে দেখাতে পারবো না। কিন্তু ওই বিস্ফোরণ যেগুলো হচ্ছে সেগুলো
মানে সাধারণ বিস্ফোরণ নয়, একেবারে একদম 25 তলা বাড়ির 23 তলাতে গিয়ে আক্রমণটা করছে, আর পুরো 16 তলা 17 তলা অব্দি ভেঙে দুর্মূষ হয়ে পড়ে যাচ্ছে। কত লোক মারা গিয়েছে এখনো পর্যন্ত এটা দুবাইতে জানা যায়নি। ঘটনা ঘটেছে দুবাইতে। দুবাই ছিল সব থেকে সুরক্ষিত দেশ, সব থেকে সুরক্ষিত দেশ দুবাই, মানে সুরক্ষার দিক দিয়ে গণ্য হতো দুবাইকে। সেই দুবাইকে আপনি অস্থির করে দিয়েছেন। কুয়েতের তেল ধ্বংস হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, আপনি যে যুদ্ধটা লাগিয়েছেন না, এই যুদ্ধটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন তো? হরমুজ প্রণালীতেও এখন আর নেই। সেটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার গুলোকে এবং অয়েল ফিল্ড গুলোকে মেরে দাও। এর ফলে কি হবে? ওর অয়েল ফিল্ডকে মারছে, ওর অয়েল ফিল্ডকে মারছে। এইটা যদি 1 মাস চলতে থাকে, তাহলে আগামী 6 মাস বাদে যেটা অবস্থা হবে সেটা হচ্ছে দুনিয়ায় তেল বলে কিছু থাকবে না। কাঁচা তেল বলুন আর পরিশোধিত তেল বলুন, তেল বলে কিছু থাকবে না। একমাত্র রাশিয়ার গায়ে থাকবে আর কয়েকটা অন্যান্য দেশের গায়ে থাকবে। ওই মধ্যপ্রাচ্যের আপনার উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে কোনো তেল থাকবে না, না ইরানের কাছে তেল থাকবে। তাহলে আমরা কি আবার ব্যাল গাড়ির যুগে ফিরে যাব? আর কাঠকয়লা আর উনুনের যুগে ফিরে যাব? ট্রাম্পের ব্যবস্থা সেই রকমই। এখন ইরান থেকে হাত গুটিয়ে নিচ্ছেন। ইরান থেকে হাত গুটিয়ে নিয়ে এখন তিনি এখানে আমাদের 7 সিস্টারের এখানে মণিপুর, মিজোরাম আর বাংলাদেশের অঞ্চল নিয়ে, মায়ানমারের অঞ্চল নিয়ে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গড়ার জন্য উনি এখন এইখানে ঝাঁপাবেন। তার জন্য ব্যবস্থা করছেন উনি। আমি সেই ভিডিও পরে করব, কারণ আমি পুরোটা ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করছি যে এই ভদ্রলোক কে, আমেরিকান ভদ্রলোক কে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, হঠাৎ কি করে এলো, সে কোথায় কোথায় ছিল, সে কার সঙ্গে ইউক্রেনের কাদেরকে নিয়ে এসছে, তাদের কাজ কি ছিল এবং কাদের আক্রমণ করার জন্য এই জিনিসটা করা হয়েছিল। এখানে চুপি চুপি সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। পুরো জিনিসটা আমি জানার চেষ্টা করছি, তারপরে ভিডিওটা করব। এমনি যে ভিডিও করলে আপনারা সবাই দেখেছেন, সবার দেখা, ওই ভিডিও করে কোনো লাভ নেই। ভেতরের খবরটা আমাকে জানতে হবে, তার জন্য আমার সময় লাগছে। অনেকেই প্রশ্ন করছেন আপনি চুপ করে আছেন কেন? আমি চুপ করে আছি এই কারণে, আমি ভেতরের খবরটা জানার চেষ্টা করছি। 2-1 দিনের মধ্যে আমি জেনে যাব। তো আজকে তো ঈদ আছে, এই ঈদে আপনাদের সময় কম, আমিও ভিডিও লম্বা করব না। আপনাদের আবার শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নমস্কার।